থানার ভেতরে পুলিশের মৃত্যু, এটা কি আত্মহত্যা নাকি খুন? তদন্ত নেমে পড়ে পুরো পুলিশ ডিপার্টমেন্ট। তদন্ত যত এগোয় ততই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তবে মুভির লাস্টের ক্লাইম্যাক্স দেখার পর আপনার হুঁশ উড়ে যাবে। বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি মালায়ালাম সাইকোলজিক্যাল থ্রিলার মুভি ইরাত্তা। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই কেরালা শহরের বাইরে ভাগাবান পুলিশ স্টেশন দেখানো হয়, যেখানে চলছে তোড়জোড়। পড়ে গেছে সাজ সাজ রব। পুলিশ স্টেশনটি দায়িত্ব পেয়েছিল সরকারি একটি গৃহ নির্মাণ প্রকল্পের। সেই প্রকল্পের চাবি আজ তুলে দেওয়া হবে উপকারভোগীদের হাতে। উপস্থিত থাকবেন মন্ত্রী গীতা। তাই মিডিয়ার লোকজনও এসে ভিড় করেছে স্টেশনে আর ভিডিও করতে থাকে বিভিন্ন বিষয়। কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী আসলেই অনুষ্ঠান শুরু হবে, তাই থানার সবাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল। এদিকে থানার ভেতরে সবাই খুবই ব্যস্ত। সেলের ভেতর এক কয়েদিকে দেখা যায় তাকে মাদক মামলায় আটক করা হয়েছে। আর একজন পুলিশ অফিসার বিনেশের বাথরুম চাপলে তাড়াহুড়ো করে বাথরুম করতে যায়। পুলিশ স্টেশনের পাশে ছোট্ট একটা জায়গায় দুটো বাচ্চা ছেলেকে ক্রিকেট খেলতে দেখি। তাদের সাথে একটা কুকুরও ছিল। কুকুরটি তাদের বল কুড়ানোর কাজে সাহায্য করে। একটা ছেলে বল মেরে থানার ভেতরে পাঠিয়ে দেয়, তো একজন দেয়াল টপকে বলটি আনতে ভেতরে যায়। যখনই সে বলটি তোলে তখনই থানার ভেতরে একসাথে 3টা গুলির আওয়াজ হয়। গুলির শব্দ পাওয়ার সাথে সাথেই থানার পুলিশ ও মিডিয়ার লোকেরা দৌড়ে ভেতরে ঢুকতে থাকে। আর এখানেই দৃশ্য পরিবর্তন হয়। আর দেখি ডিএসপি প্রমোদ হসপিটালে বসে টিভিতে তার স্ত্রীর ইন্টারভিউ দেখছিল। আসলে সে হঠাৎ প্যানিক অ্যাটাক হওয়ায় তাকে হাসপাতালে আনা হয়েছে। আর আজ তাদের মেয়ে একটি গানের রিয়েলিটি শোতে গান গাইবে। প্রমোদ বসে বসে তার মেয়ের অনুষ্ঠান দেখছিল। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি প্রমোদ একসময় অনেক মদ খেত। মদ খেয়ে মাতাল অবস্থায় তার স্ত্রী সৃজার সাথে অনেক খারাপ আচরণ করত। তাই আর সহ্য করতে না পেরে তার স্ত্রী সৃজা 3 মাসের মেয়েকে সাথে করে নিয়ে বাড়ি থেকে চলে যায়। আজ প্রায় 17 বছর তাদের কোনো দেখা নেই। তাই আজ প্রমোদ তার স্ত্রীকে ফোন করে কথা বলার চেষ্টা করে। সে তাকে বুঝিয়ে ফেরত আনার চেষ্টা করে আর সবকিছুর জন্য মাপ চায়। সে আরও বলে তাদের মেয়েকে তার সম্পর্কে জানানো উচিত। মেয়ে হয়ে তার এতটুকু তো জানার অধিকার আছে যে তার বাবা এখনও জীবিত, আর তার বাবা কেমন দেখতে তাও সে জানে না। সে টিভিতে তার গান শুনে বলে সে অনেক ভালো গানও করে। এরই মাঝে থানা থেকে বিনেশ ফোন করে জানায় থানায় কিছু একটা হয়েছে। দৃশ্য আবার থানায় ফেরত আসে। যে অফিসার বিনেশ প্রমোদকে ফোন করে তার কাছ থেকে ডিএসপি সতেশ ফোনটি নিয়ে নেয়। আর মিডিয়া সবার কাছ থেকে ক্যামেরাগুলো নিয়ে নেওয়া হয়। সাথে আরও 2জন পুলিশ অফিসার সন্দীপ ও জনের কাছ থেকেও ফোন নিয়ে নেওয়া হয়। আর তাদের 3জনকে আলাদা রাখা হয়। মূলত এই ঘটনায় তাদেরকে সন্দেহ করা হচ্ছে, কারণ ঘটনার সময় এই 3জনই থানার ভেতরে ছিল আর তার আশেপাশে ছিল। পুলিশ স্টেশন চত্বরে যারা যারা উপস্থিত ছিল তাদের সবাইকেও কোথাও যেতে দেওয়া হয় না, তাই মেন গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এইদিকে ফোন পাওয়ার সাথে সাথে প্রমোদ থানায় চলে আসে। প্রমোদ সোজা ভিতরে চলে যায়। এরপর আমরা দেখি এক অফিসারের লাশ পড়ে আছে, আর সে হলো প্রমোদের যমজ ভাই এসআই বিনোদ। এরপর দেখি টিভিতে এটা নিয়ে নিউজ হয়ে গেছে। মিডিয়া বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করে। তাই মন্ত্রী গীতা এসপি সুবিধাকে নির্দেশ দেয় তুমি দ্রুত গিয়ে দেখো কি হয়েছে আর দ্রুত তার সমাধান করো। এইদিকে থানায় ফরেন্সিক টিম এসে তথ্য সংগ্রহের কাজ শুরু করে দেয়। প্রমোদ জনের দিকে একটু অন্য দৃষ্টিতে তাকায়। আসলে একদিন এসআই জন এসে প্রমোদের কাছে বিনোদের নামে অভিযোগ করে যে সে একটি কেস ইনভেস্টিগেশন করছিল। এক মহিলার স্বামী শহরের বাইরে থাকে। যদিও এটা তার কেস, তারপরেও বিনোদ তদন্তের নামে ওই মহিলার বাড়ি গিয়ে মহিলার সাথে খারাপ ব্যবহার করে। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে সে এটা কেন করেছে, আর সে আমাকে ঘুষি মেরে আমার দাঁত ফেলে দিয়েছে। প্রমোদ তখন বিনোদকে ডেকে বলে তুমি জনের কেসে তদন্ত করতে কেন গিয়েছিলে? বিনোদ বলে আমি কমপ্লেন পেয়ে তদন্ত করতে গিয়েছিলাম। জন বলে স্যার সে মিথ্যা বলছে, তদন্তের নামে মেয়েটির সাথে সে খারাপ ব্যবহার করেছে। তখন প্রমোদ জনকে বাহিরে পাঠিয়ে দিয়ে বিনোদকে বলে জন যদি এখন লিখিত কমপ্লেন করে তাহলে আমাকে তোমার বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। তোমার লুচ্চামির জন্য আমি এখানে বসে নেই। বিনোদ বলে তাই নাকি? সাসপেন্ড করতে হয় করো, অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজের বউ বাচ্চাকে সামলাও। এই বলে বিনোদ বেরিয়ে যায়। দৃশ্য বর্তমানে আসলে দেখি এসপি সবিতা থানায় চলে এসে ঘটনাস্থলে যায়। ফরেন্সিক অফিসার তাকে জানায় বন্দুকি থেকে 3টি গুলি চালানো হয়, তাও আবার পয়েন্ট ব্ল্যাঙ্ক পজিশন থেকে।
বন্দুকে ব্লাড লেগে থাকায় সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। তবে বন্দুকের কভার থেকে 3জন সাসপেক্ট ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, শুধু ম্যাচ করে দেখতে হবে। তখন ডিএসপি সতীশ বলে, ম্যাডাম, জন, সন্দীপ ও বিনেশের সাথে বিনোদের তেমন ভালো সম্পর্ক ছিল না। তথ্য সংগ্রহের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এরপর তাদের 3জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। প্রথমে জনকে জিজ্ঞাসাবাদ করা হয়, যখন এই ঘটনা ঘটে সে কোথায় ছিল। জন বলে সে তার স্ত্রীর সাথে ফোনে কথা বলছিল। কথা বলতে বলতে বিনোদ যে রুমে বসেছিল সেখান দিয়ে কিচেনে গিয়েছিল পানি খেতে। যখন সে পানি পান করছিল তখন সে 3টা গুলির আওয়াজ পায়। শব্দ শুনে জন বেরিয়ে আসে, আর তখনই বিনেশ ও সন্দীপও সেখানে আসে। এরপর সন্দীপকে ডাকা হয়। তাকে জিজ্ঞাসা করলে সে জানায় সে বাথরুমে ছিল। সতীশ তাকে বলে, তোমার আর বিনোদের সাথে কি ঝামেলা হয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখি থানায় একটি কমপ্লেন আসলে বিনোদ সেটা তদন্ত করছিল। সেখানে সে একজনকে মারে। তখন বিনোদ দেখে একটি বাচ্চা মেয়ে বসে আছে। মূলত মেয়েটি ছিল একজন লেডি কনস্টেবলের। সে এসে দেখে তার মেয়ে সেখানে নেই। সন্দীপ তখন জানায়, বিনোদ স্যার যখন থানায় থাকে তখন মেয়েকে কেন নিয়ে আসো? তার কাছে বাচ্চা ও বড় মেয়ের মাঝে কোনো ভেদাভেদ আছে নাকি? আসলে সবাই বিনোদের লুচ্চামি সম্পর্কে জানত। তখন দেখা যায় বিনোদ বাচ্চাটিকে নিয়ে ভিতরে আসে। সে তাকে নিয়ে আইসক্রিম কিনতে গিয়েছিল। বিনোদ সন্দীপকে বলে, বাচ্চাদের জন্য আমার মনে সফট কর্নার রয়েছে। এরপর একদিন বিনোদ সন্দীপের মেয়েকে স্কুল থেকে বাসায় পৌঁছে দেয়। সন্দীপ এই খবর জানতে পেরে বিনোদের উপর রেগে গিয়ে মারতে গিয়েছিল, আর তাদের মধ্যে অনেক মারামারি হয়েছিল। এরপর দৃশ্য বর্তমানে আসলে দেখি অতিরিক্ত চিন্তার ফলে এসআই জন অসুস্থ হয়ে পড়লে তাকে থানার রেস্ট হাউসে রাখা হয়। অন্যদিকে ফরেন্সিক অফিসার এসপিকে জানায় পিস্তলের কভারে বিনেশের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। সতীশ বলে, তাহলে সেই হয়তো খুন করেছে। কিন্তু প্রমোদ বলে, তখন সে ডিউটিতে ছিল আর তার কাছেই সেটা ছিল, তার ফিঙ্গারপ্রিন্ট তো থাকবেই। এরপর বিনেশকে ডাকা হয়। বিনেশ বলে সে টয়লেটে গিয়েছিল। বাথরুমে যাওয়ার সময় প্রায় আমি কারো কাছে পিস্তলটি রেখে যাই। আজও বিনোদ স্যারকে দেখে আমি তার কাছে রেখে গিয়েছিলাম। এসপি বলে, বিনোদের সাথে তোমার কি ঝামেলা হয়েছিল? তখন দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন বিনোদ ও বিনেশ একটি লজে গিয়েছিল অবসর সময় কাটাতে। সেখানে বিনোদ মাতাল অবস্থায় জুয়া খেলছিল, আর সে তার সব টাকা হেরে গিয়েছিল, যার জন্য নিজের বাইকটিও জুয়াতে বাজি ধরেছিল। যা দেখে বিনেশ বিনোদকে বুঝিয়ে নিয়ে আসতে চাইলে বিনোদ বিনেশকে অপমান করে বের করে দেয়। বিনেশ সেখান থেকে বের হয়ে দেখে একটা মেয়ে ও একটা ছেলে লজের স্টাফের সাথে ঝামেলা করছে। মেয়েটি অভিযোগ করে স্টাফ ছেলেটি লুকিয়ে তাদের ভিডিও করেছে। তারা তার কাছ থেকে ফোনটি নেওয়ার চেষ্টা করে। বিনেশ তাদের শান্ত করার চেষ্টা করে। তখন বিনোদও বেরিয়ে দেখে ঝামেলা হচ্ছে, তাই এগিয়ে লজের স্টাফের হয়ে কথা বলে। মেয়েটির সাথে থাকা ছেলেটি অতি বেশি উত্তেজিত হয়ে স্টাফের উপর চড়াও হয়। এতে বিনোদ আরো বেশি রেগে যায় আর বলে, তোমরা এখানে কুকর্ম করতে এসেছো আর বললেই দোষ। মেয়েটি বিনোদকে বলে, মুখ সামলে কথা বলো। বিনোদ তখন লাথি মেরে ছেলেটিকে ফেলে দেয়। তখন মেয়েটিও রেগে গিয়ে ভেতর থেকে একটা কাচের বোতল নিয়ে ছেলেটির মাথা ফাটিয়ে দেয়। যা দেখে বিনোদ ওই মেয়েটিকে ধরে, আর বাকিরা স্টাফকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। গাড়িতে একজন বলে, বিনোদ স্যার তো পুরোই মাতাল, মেয়েটিও সেখানে একা, তাকে কি সেখানে রেখে আসা ঠিক হলো? বিনেশ এটা চিন্তা করে গাড়ি থেকে নেমে যায় আর ওই লজে চলে আসে। বিনেশ দৌড়ে উপরে গিয়ে দরজা নক করতে থাকে। এরপর বিনোদ বের হলে বিনেশ দেখে বিনোদ ওই মেয়েটিকে ধর্ষণ করেছে। বিনেশ বলে, এরপর আমি লজ থেকে তথ্য সংগ্রহ করে উপরের অফিসারদের কাছে রিপোর্ট করেছিলাম, এই জন্য এটা নিয়ে আমাদের মাঝে তর্ক হয়েছিল। এসপি বলে, তো সেই কেসের কি হয়েছিল? তখন সতীশ বলে ওঠে, ম্যাডাম, আমি ওই কেসে তদন্ত করেছিলাম, কিন্তু লজের স্টাফ বলেছিল এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি। এমনকি সে ওই ছেলে মেয়ের ফোন নাম্বার নিয়ে ফোন করেছিল, তারা কোনো কমপ্লেন করেনি। এরপর হাজতে থাকা ওই কয়েদিকে ডাকা হয়। কয়েদি বলে, আমি ঘুমিয়েছিলাম, তবে গুলির শব্দের সময় বুঝতে পারলাম পিছনের দরজা দিয়ে কেউ হয়তো বেরিয়ে গিয়েছে। তারপর তারা সেখানে এসে জানে যে সেখানে একটি পরিত্যক্ত টয়লেট রয়েছে, আর এই জায়গাটি স্মোকিং এরিয়া হিসেবে ব্যবহার করা হয়। এরপর থানার সকল সিসিটিভি ফুটেজ, মিডিয়ার ভিডিও চেক করলেও কোনো ক্লু পাওয়া যায় না। এরপর এসপি সবিতা সতীশের কাছে জানতে চায় প্রমোদ ও বিনোদ এই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক কেমন ছিল। সতীশ জানায়, আমি তাদেরকে প্রায় 17 বছর ধরে জানি। শুরু থেকেই তাদের মাঝে ঝামেলা লেগেই ছিল। এমনকি 17 বছর আগে আমি আর বিনোদ মিলে প্রমোদের স্ত্রীর মিসিং কেসে তদন্ত করেছিলাম। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সতীশ ও বিনোদ প্রমোদের স্ত্রীকে খুঁজতে খুঁজতে মুম্বাই গিয়েছিল। সেখানে তার স্ত্রীর সাথে তাদের দেখা হলে তার স্ত্রী বলে, আমি তো নিজ ইচ্ছায় চলে এসেছি, তাহলে আমি মিসিং হলাম কিভাবে? সতীশ বলে,
হঠাৎ করে 3 মাসের বাচ্চাকে সাথে করে নিয়ে চলে এসেছিলে, তাই প্রমোদ কমপ্লেন করেছে আর তার নামেও কমপ্লেন হয়েছে। এরপর তারা কিছু ফর্মালিটি পূরণ করে সেখান থেকে চলে আসে। তারপর বিনোদ সৃজার মেয়ের জন্য কিছু খেলনা ও ফল কিনে সৃজার অজান্তেই দিয়ে আসে। যতই হোক সে তার চাচা। অন্যদিকে সৃজা চলে যাওয়ার পর থেকে প্রমোদও মদ খাওয়া ছেড়ে দিয়েছিল, কিন্তু দুজনই ইগোর কারণে কেউ কারোর সাথে কনভিন্স করার চেষ্টা করেনি। প্রমোদ জানতে পারে যে সতীশ ও বিনোদ সৃজার সাথে দেখা করতে গিয়েছিল আর কমপ্লেন বিনোদ করেছিল, তাই প্রমোদ তাদের কাছে তার স্ত্রীর খোঁজ নিতে গিয়েছিল। সতীশ বলে, আমরা কেসে তদন্ত করতে গিয়েছিলাম, তোমাকে কেন বলবো? বিনোদ ঠাট্টা করে বলে যে বউকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছে, সে আবার কেসের খোঁজ নিতে এসেছে। এটা শুনে প্রমোদ অনেকটা রেগে গিয়েছিল আর বিনোদকে বলে, আমার জীবনে যদি কোনো ঝামেলা করিস তাহলে ভুলে যাব তুই আমার ভাই। এরপর দৃশ্য বর্তমানে আসলে থানায় বিনোদের স্ত্রী মালিনী আসে। এসপি মালিনীকে আলাদা করে নিয়ে জানতে চায় বিনোদের মৃত্যুর জন্য তোমার কাউকে সন্দেহ হয় কিনা। মালিনী জানায় বিনোদ সবথেকে বেশি প্রমোদকে অপছন্দ করত। এরপর দৃশ্য পরিবর্তন হলে প্রমোদ ও বিনোদের ছোটবেলার দৃশ্য দেখানো হয়। দুই ভাই একে অপরের প্রাণ ছিল। তাদের বাবাও একজন কনস্টেবল, কিন্তু তার চরিত্র অনেক খারাপ ছিল। তাদের বাবা মাঝে মধ্যেই বাইরে থেকে মেয়ে এনে সময় কাটাতো আর তাদের মায়ের উপর অত্যাচার করত। একদিন তার মা থানায় গিয়ে তার বাবার নামে অভিযোগ করে। থানা থেকে তাদের মাকে বলা হয়, যদি একসাথে থাকতে না পারো তাহলে আলাদা থাকো। আর তাদের বাবাকে নির্দেশ দেওয়া হয় ছেলেদের সকল ব্যয়ভার তাকে বহন করতে হবে। কিন্তু সে এতে রাজি না হয়ে এক ছেলে বিনোদকে তার সাথে নিয়ে যায় আর প্রমোদকে তার মায়ের কাছে রেখে যায়। বিনোদ তখন থেকে একেবারে একা হয়ে যায়। তার বাবা সবসময় কুকর্ম করে বেড়াতো, মেয়েদের জোর করে ধরে নিয়ে আসতো। আশেপাশে বাচ্চারাও বিনোদকে বলতে থাকে, তোর মা তোকে ভালোবাসে না, তাই তোকে ফেলে তোর ভাইকে সাথে নিয়ে গেছে। এরপর একদিন বাসায় ফিরে দেখে তার বাবা যে মেয়েটিকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, তার পরিবারের লোকেরা এসে তাকে কুপিয়ে হত্যা করেছে। স্বামীর মৃত্যুর খবর পেয়ে বিনোদের মা আসে প্রমোদকে নিয়ে, কিন্তু বিনোদ মা ও ভাইয়ের উপর অভিমান করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তখন থেকে বিনোদ প্রমোদকে দেখতে পারে না। এসপি সবিতা কৌতূহল হয়ে সতীশের কাছে জিজ্ঞাসা করে, মালিনী ও বিনোদের সম্পর্ক কেমন ছিল? সতীশ বলে, না, ওদের মাঝে কোনো সমস্যা ছিল না, বরং মালিনী আসার পর বিনোদ অনেকটাই বদলে গিয়েছিল। আসলে মালিনী বিবাহিত ছিল আর একটি স্কুলে চাকরিও করত। একদিন মালিনী থানায় এসে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে যে তার স্বামী তাকে অনেক মারধর করে, আজও করেছে। বিনোদ এমনিতেই মেয়েদের উপর দুর্বল ছিল, তাই সে মালিনীকে দেখা মাত্রই তার উপর আকৃষ্ট হয়। এরপর মালিনীর ঘনিষ্ঠ হওয়ার জন্য সুদেশকে বলে মালিনীর কেসটি সে নিজের হাতে নিতে চায়। এরপর বিনোদ মালিনীকে নিয়ে মালিনীর বাসায় যায়। বিনোদ মালিনীর স্বামীকে সাবধান করে দেয় আর মালিনীকে তার নাম্বার দিয়ে আসে, যাতে আবার মারধর করলে যেন তাকে ফোন করে। এরপর বিনোদ তার টিম নিয়ে সেখান থেকে চলে যাওয়ার একটু পরেই মালিনীর ফোন আসলে বিনোদ আবার মালিনীর বাসা যায়। সেখানে গিয়ে দেখে মালিনী একটি ঘরের দরজা বন্ধ করে জানালা দিয়ে সবার কাছে সাহায্য চাইছে। মূলত পুলিশে অভিযোগ করার কারণে মালিনীর স্বামী তাকে কুপিয়ে মারতে যাচ্ছিল। এরপর বিনোদ মালিনীর স্বামীকে আটকায় এবং তাকে ধরে, আর মালিনীকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরের দিন বিনোদ মালিনীর সাথে দেখা করতে হাসপাতালে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে আগামীকাল মালিনীকে ডিসচার্জ করা হবে। আর মালিনীর কেউ ছিল না, এমনকি যাওয়ার মতো কোনো জায়গাও নেই। তাই আশ্রয় দেওয়ার নামে বিনোদ মালিনীকে তার বাসায় নিয়ে যায়। বিনোদের অভ্যাস ছিল প্রতিদিন রাতে বন্ধুদের সাথে মদ খাওয়ার। ওই দিনও সে মদ খেয়ে বন্ধুদের বিদায় দিয়ে ঘরে আসে। এরপর বিনোদ মালিনীর সংস্পর্শে যাওয়ার চেষ্টা করে। মালিনী সেটা বুঝতে পারে আর তার কাছ থেকে দূরে সরে যায়। এরপর বিনোদ কিছু একটা ভেবে সেখান থেকে চলে যায় আর বসার ঘরে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বিনোদ দেখে মালিনী ঘরে নেই, অর্থাৎ গতরাতের খারাপ আচরণের কারণে মালিনী পালিয়েছে। এদিকে থানার সবাই জানতো বিনোদ মালিনীকে তার বাসায় নিয়ে গেছে। এখন মালিনীকে না পাওয়া গেলে তাকেই বিপদে পড়তে হবে, তাই সে খোঁজাখুঁজি শুরু করে দেয়। সে তার স্কুলেও খোঁজ নেয়, দেখে সে সেখানে বসে আছে। আর গতরাতের ব্যবহারের জন্য বিনোদ মালিনীর কাছে মাপ চায় এবং বলে, তোমার যদি কোথাও যাওয়ার জায়গা থাকে তাহলে বলো, আমি গিয়ে দিয়ে আসবো। আর যদি না থাকে তাহলে আমার সাথে যেতে পারো, কথা দিচ্ছি আর কোনোদিন এমন কিছু হবে না। তো বিনোদের কথায় ভরসা করে মালিনী আবার কাছে ফেরত আসে। এরপর বিনোদ মালিনীকে কয়েকটি শাড়ি কিনে দেয় এবং তার স্কুলের কাজ শুরু করতে বলে। বিনোদ বলে, আমি তোমার পাশে আছি, কেউ তোমাকে কিছু বলবে না। মালিনীও তখন থেকে চাকরিতে যেতে শুরু করে। মালিনী বিনোদের ঘরকে নিজের ঘর মনে করে সাজিয়ে গুছিয়ে রাখতে শুরু করে।
মালিনী বিনোদের মাধ্যমে একটু শান্তির মুখ দেখতে শুরু করেছে। বিনোদও মালিনীকে ভালোবেসে ফেলে এবং তার যত্ন নিতে শুরু করে। এরপর দৃশ্য আবার বর্তমানে চলে আসে। রাত হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, কেস সমাধান হয়নি। তাই মন্ত্রী গীতা থানায় আসে, আর আসার পর এসপি সবিতার উপর রাগ ঝাড়তে থাকে। 6 ঘন্টা হয়ে গেল, কেসের কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। এসপি মন্ত্রীকে বলে, ম্যাডাম, পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। অন্যদিকে প্রমোদ পোস্টমর্টম করা ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে যে পয়েন্ট ব্ল্যাঙ্ক পজিশন থেকে গুলি চালানো হয়েছে। তাই প্রমোদ সাইবার সেলে ফোন করে বিনোদের গত 2 সপ্তাহের কল রেকর্ড চায়। তখন সাইবার সেল থেকে জানানো হয় ডিএসপি সতেশ বিনোদের এই কল রেকর্ডস কাউকে দিতে মানা করে দিয়েছে, সাথে প্রমোদের কল রেকর্ডস চেয়েছে। তার মানে তারা প্রমোদকে সন্দেহ করছে। প্রমোদ বিষয়টি বুঝতে পেরে থানায় গিয়ে এসপির কাছে জানতে চায়, আপনারা আমাকে সন্দেহ করছেন? সতীশ বলে, দেখো প্রমোদ, তোমাদের 2 ভাইয়ের মধ্যে ঝামেলা সম্পর্কে সবাই জানে। আবার গুলি করার পর বিনেশ তোমাকে ফোন করেছিল। প্রমোদ বলে, এই জন্য আমি দোষী হয়ে গেলাম? প্রমোদ এসপিকে বলে, ম্যাডাম, বিনোদ কেন কিভাবে মারা গিয়েছে তা আমার জানতে হবে, তাই আপনি আমাকে তদন্ত টিমে যোগ করেন। এসপি প্রমোদকে তদন্ত করতে পারমিশন দিয়ে দেয়। এরপর প্রমোদ প্রথমে কনস্টেবল বিনেশের কাছে জানতে চায় তখন আসলে কি ঘটেছিল। বিনেশ বলে, স্যার, আমি ডিউটিতে ছিলাম, হঠাৎ টয়লেটের চাপ আসায় বিনোদ স্যারকে দেখতে পেয়ে তার কাছে বন্দুকটি রেখে টয়লেটে যাই। এরপরে গুলির শব্দ পেয়ে বাইরে এসে দেখি স্যার পড়ে আছে। এরপর প্রমোদ সন্দীপের কাছে জানতে চায়, তুমি তখন কোথায় ছিলে? সন্দীপ বলে, স্যার, টয়লেটে। প্রমোদ বলে, এই থানায় শুধু একটা মেল টয়লেট রয়েছে, যদি সেখানে বিনেশ যায় তাহলে তুমি কিভাবে গেলে? সন্দীপ বলে, স্যার, আমার ভুল হয়ে গিয়েছিল, আমি মূলত লেডিস টয়লেটে গিয়েছিলাম। আসলে সন্দীপ যে লেডিস টয়লেটে গিয়েছিল তার কারণ অন্য কিছু। সন্দীপ বলে, তার সাথে এক লেডি কনস্টেবল ছিল। প্রমোদ ওই লেডিস কনস্টেবলের মাধ্যমে শিওর হয় যে সন্দীপ তখন তার সাথেই ছিল। প্রমোদ জনের কাছে জানতে চাইলে জন বলে, স্যার, সত্যিই আমি কিছু জানি না। এরপর প্রমোদ ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ ও সাংবাদিকদের ক্যামেরায় রেকর্ড হওয়া ফুটেজ চেক করতে থাকে। ক্যামেরার একটি ফুটেজে দেখা যায় হাজতে যে কয়েদি ছিল তাকে দেখা যাচ্ছে না। তাহলে ঘটনার সময় সে কোথায় ছিল? সাথে সাথে প্রমোদ কয়েদির কাছে গিয়ে জানতে চায় ঘটনার সময় কোথায় ছিল, কিন্তু সে কিছুই বলে না। প্রমোদ তাকে মারধর করে আর জানতে চায়, তুই তখন কোথায় গিয়েছিলি, না হলে তোকে খুন হিসাবে চালিয়ে দেব। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি বিনেশ তাড়াহুড়া করে টয়লেটে যাওয়ার সময় হাজতের চাবিটি পকেট থেকে পড়ে যায়। কয়েদি সেই সুযোগে তালা খুলে হাজত থেকে বেরিয়ে স্টোর রুমে গিয়ে তার ড্রাগসের প্যাকেটটি নিয়ে নেয়। তখনই গুলির শব্দ পেয়ে সবাই যখন ভেতরে চলে আসে তখন সে ভয় পেয়ে আবারও হাজতে গিয়ে তালা মেরে চাবিটি পাশে ফেলে রাখে আর প্যাকেটের ড্রাগস টয়লেটে ফেলে দেয়। এখন প্রমোদ ভাবতে থাকে, খুনটি তাহলে কে করেছে? প্রমোদ আবারও ওই ফুটেজগুলো দেখছিল। তার মাঝে একটা ফুটেজে থানার পাশে ওই 2 বাচ্চাকে খেলতে দেখা যায়। এইদিকে রাত বেড়েই চলেছে। মন্ত্রীও আর এখানে থাকতে চাইছে না। সে রেগে যায়, কারণ 12 ঘন্টা হয়ে গেছে, এখনো কোনো সুরাহা হয়নি। তাই মন্ত্রী এসপিকে বলে যে 3 জনকে সাসপেক্ট ধরা হয়েছে তাদেরকে খুনি দেখিয়ে মিডিয়ার সামনে নিয়ে যাও, কিন্তু এসপি কোনোভাবেই তা করতে রাজি হয় না। এসপি বলে, তদন্ত চলছে, তদন্ত শেষ না হওয়ার আগ পর্যন্ত এভাবে কোনো কনক্লুশন দেওয়া যাবে না। মন্ত্রী বলে, যা বলি তাই করো। ঠিক তখনই প্রমোদ এসে জানায় এসআই বিনোদ খুন হয়নি, বিনোদ আত্মহত্যা করেছে। মন্ত্রী বলে, কোন তথ্যের ভিত্তিতে বলছো? প্রমোদ বলে, ম্যাডাম, পয়েন্ট ব্ল্যাঙ্ক পজিশন থেকে শ্যুট করা হয়েছে আর ক্রাইম স্পটে কোনো মুভমেন্ট দেখা যায়নি। মন্ত্রী বলে, কোনো ব্যক্তি নিজেকে মারতে 3 বার কেন গুলি করবে? একবার করলেই তো হয়। তখন এসপি বলে, এমন অনেক ঘটনায় আছে যারা আত্মহত্যার জন্য নিজেকে 7 বার গুলি করে, কিন্তু সতীশ বলে এই ঘটনার আগে সে অনেক খুশি ছিল, সে কেন আত্মহত্যা করবে? প্রমোদ বলে, এটা কোনো ধারণা নয়, কারণ আই উইটনেস রয়েছে। এরপর প্রমোদ ওই 2 বাচ্চা ছেলেকে নিয়ে আসে। তখন একটি ছেলে বলে, যখন সে বলটি নিতে এসেছিল তখন গুলির শব্দ পেয়ে জানালা দিয়ে দেখতে পায় একজন পুলিশ নিজের বুকে গুলি করছে, যা দেখে তারা বল ফেলেই পালিয়ে যায়। এরপর মন্ত্রী প্রমোদের কাছে জানতে চায়, তুমি কিভাবে জানলে যে তারা সত্যি কথা বলছে? প্রমোদ বলে, আমি এই ফুটেজে তাদেরকে খেলতে দেখেছিলাম, এমনকি আমি যখন হাসপাতাল থেকে থানায় আসি তখন তাদের কুকুরটাকে মুখে বল নিয়ে বেরিয়ে যেতে দেখেছিলাম। এখন মূল কথা হচ্ছে বিনোদ কেনই বা আত্মহত্যা করলো। এরপর প্রমোদ বাইরে বসে বসে ভাবছিল কি কারণে বিনোদ এমনটা করেছে। তখনই পাশ থেকে একটি গানের শব্দ আসে। প্রমোদ একটু এগিয়ে গেলে একজন এসআই একটি ভিডিও দেখিয়ে বলে, স্যার, বিনোদ স্যার মারা যাওয়ার সময় টিভিতে এই গানটি চলছিল। প্রমোদ দেখে এটা তার মেয়ের গানের প্রোগ্রামের ভিডিও,
আর ভিডিওতে প্রমোদের স্ত্রীর ইন্টারভিউ দেখা যাচ্ছে। দৃশ্য চলে যায় ওই ঘটনার সময়। আর এখানেই আমরা মুভির টুইস্ট ও আসল রহস্য সম্পর্কে জানতে পারবো। তখন বিনোদ তার বন্ধুদের সাথে কথা বলছিল আর টিভিতে প্রমোদের স্ত্রীর ইন্টারভিউ দেখাচ্ছে। প্রমোদের স্ত্রীকে দেখে বিনোদ প্রোগ্রামটি দেখতে শুরু করে। আর তখনই প্রমোদের মেয়ে শ্রেয়ার গান শুরু হয়। মেয়েটিকে মনে আছে যাকে আমরা লজে দেখেছিলাম, আর কি হয়েছিল তার সাথে। বিনোদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, হতভম্ব হয়ে পড়ে। বিনোদ দেখে এই সেই মেয়ে যাকে সে লজে জোর করে ধর্ষণ করেছিল, আর সে ছিল তার ভাতিজি, বাবার সমান মানুষ। সে যা করেছে তাতে যেন নিজেকে ক্ষমা করতে পারছে না। কিভাবে মুখ দেখাবে সবার সামনে যদি কেউ বিষয়টি জানে। আর তখনই বিনেশ তার বন্দুকটি রেখে টয়লেটে যায়। তখন বিনোদ এই দৃশ্যগুলো ভাবতে ভাবতে এই পাপের ভার আর না নিতে পেরে বিনেশের বন্দুকটি দিয়ে আত্মহত্যা করে। তবে প্রমোদ কিন্তু এখনও তা জানে না। প্রমোদ শ্রেয়ার ভিডিও দেখে সন্দেহ করে, তাই সন্দেহ কাটাতে বিনেশকে ওই ভিডিও দেখিয়ে বলে এই মেয়েটি লজে সেই মেয়েটি কিনা। বিনেশ বলে এই মেয়েটি ওই দিন লজে ছিল। এটা শুনে প্রমোদ নিজেকে আর ধরে রাখতে পারে না, চোখ দিয়ে পানি চলে আসে, কিন্তু কান্না করতেও পারছে না। প্রমোদ না পারছে সহ্য করতে, না পারছে কাউকে কিছু বলতে। এখন প্রমোদ বুঝতে পারে বিনোদ কেন আত্মহত্যা করেছে। তাই প্রমোদ কাউকে কিছু না জানিয়ে গাড়ি নিয়ে সোজা বাড়ি চলে যায়। এদিকে তার স্ত্রী একাধারে তাকে ফোন করে চলছে। প্রমোদ বাড়ি ফিরে মেয়ের কথা কল্পনা করছে, আর আয়নায় তাকাতেই সে নিজেকে বিনোদের রূপে দেখে। তার স্ত্রী আবার তাকে ফোন দেয়, আর আজ প্রায় 17 বছর পর তার স্ত্রী প্রমোদকে ফোন করে বলে তোমার ওখানে সকল ফর্মালিটি পূরণ হয়ে গেলে আমাকে জানিও। এবার আমি আমাদের মেয়েকে তোমার কথা বলবো, তাকে নিয়ে তোমার ওখানে চলে আসব। কিন্তু প্রমোদ বুকে পাথর রেখে বলে না, কিছুই বলবে না। সে যেন কখনোই আমার চেহারা দেখতে না পারে, আর আমাকে আর কখনো ফোন করবে না। এই বলে প্রমোদ ফোনটি ভেঙে ফেলে। কারণ শ্রেয়া যখন তার বাবার সামনে আসবে তখন সে তার বাবার চেহারা নয়, তার ধর্ষকের চেহারা দেখবে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।